প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা তোমাদের নিজের যোগ্যতা দিয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজগুলির মধ্যে একটি কলেজ সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছ, তাদেরকে আইসিটি বিভাগের পক্ষ থেকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে করোনা পরিস্থিতির কারণে শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান করা সম্ভব হচ্ছে না, সেজন্য আমরা ভার্চুয়ালি অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা যদি সবাই ক্লাসগুলি দেখো তাহলে তেমন সমস্যা হবে না। আজকের ক্লাসে আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি। যেহেতু করোনা পরিস্থিতির কারণে সরাসরি আমরা পরিচিত হতে পারছি না, সেজন্য অনলাইনের মাধ্যমে আমরা যতটুকু পরিচিত হতে পারি সেভাবে চেষ্টা করব। আর আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন, প্রভাষক, আইসিটি বিভাগ, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি স্নাতক সম্পন্ন করেছি 2006 সালে। এরপর আমি একটি সফটওয়্যার কোম্পানিতে 3 বছর কাজ করেছি এবং সোনালী ব্যাংক লিমিটেডে 5 বছর চাকরি করেছি। এরপর 33তম বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে সরাসরি আইসিটি শিক্ষক হিসাবে 2014 সালে প্রথম যোগদান করি বদরে আলম সরকারি কলেজ গাজীপুরে, এবং সেখানে আমি 2018 সালের আগস্ট পর্যন্ত কর্মরত ছিলাম। এরপর আমি বর্তমান সরকারি বিজ্ঞান কলেজে যোগদান করেছি 18 সালের আগস্টে এবং এখন পর্যন্ত কর্মরত আছি। তোমরা আরেকটু জেনে খুশি হবে যে বাংলাদেশ সরকার যখন সরাসরি বিসিএসে আইসিটি শিক্ষক নিয়োগ করেন, তার মধ্যে আমি প্রথম জয়েন করেছি এবং এখন পর্যন্ত সরকারি কলেজগুলিতে সরাসরি বিসিএস এর মাধ্যমে আইসিটি শিক্ষক হিসাবে কর্মরত আছেন মোট 11 জন, এবং তাদের মধ্যে আমি সবার সিনিয়র এবং প্রথম। এমনকি ঢাকা শহরের অন্যান্য যে কলেজগুলিও আছে সরকারি কলেজগুলি, সেখানেও কিন্তু কোনো সরাসরি বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত আইসিটি শিক্ষক নেই। তো এদিক দিয়ে আমি মনে করব তোমরা যেহেতু এই কলেজে ভর্তি হয়েছ, যে আইসিটির দিক দিয়ে তোমরা একটু বেশি সুবিধা গ্রহণ করতে পারো। আর যদি তোমরা আমাদের ক্লাসগুলি নিয়মিতভাবে করার চেষ্টা করো, আমার মনে হয় যে আইসিটিতে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে। আমরা একটু আইসিটি যে বিষয়গুলি পড়াবো সেগুলি নিয়ে একটু আলোচনা করবো তোমাদের সাথে। আমাদের যে পাঠ্য বইটি আছে, এবার বাংলাদেশ সরকার আইসিটির নতুন পাঠ্য বই করেছে, যে আমরা প্রথমে সেই বইটি করার চেষ্টা করব এবং তোমরা সেই বইটি কিনে নেবে। এরপর আমরা যদি কোনো প্রয়োজনের যদি বই লাগে তখন সেগুলি আমরা বলে দিব। আমাদের এই বইয়ের ভিতরে মোট 5টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রেক্ষিত বাংলাদেশ। দ্বিতীয় অধ্যায় হচ্ছে ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কিং। আমি একটু লিখে দিই, সুবিধা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ।
এখানে তথ্য প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন বিষয়গুলি আলোচনা করা হয়েছে। আমরা যখন পড়বো তখন সেগুলি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় অধ্যায় আছে আমাদের ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন ও HTML ডিজাইন পরিচিতি ও HTML পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এরপর আছে আমাদের ষষ্ঠ অধ্যায় ডেটাবেস। যে মোট 5টি অধ্যায় আছে সেখানে মূলত হচ্ছে একটি অধ্যায়ের সাথে অন্যটি তেমন রিলেশন নেই। আমাদের এক একটা অধ্যায় এক এক বিষয়ে আলোচনা করা হয়েছে। এখানে হচ্ছে সমসাময়িক তথ্য প্রযুক্তিগুলি আছে সেই বিষয়গুলি প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমরা যদি এক স্থান থেকে অন্য স্থানে ডাটা আদান প্রদান করতে চাই তাহলে আমাদের কি পদ্ধতিতে সেই কাজটা করতে হবে সেই বিষয়ে আলোচনা আছে, এবং সেখানে কম্পিউটার নেটওয়ার্কিং মানে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের অথবা একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের কিভাবে সংযোগ দিব আমরা সেই বিষয়গুলি এখানে আলোচনা আছে। তারপর তৃতীয় অধ্যায় আছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখানে বিভিন্ন রকমের ওই যে এক সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং বিভিন্ন সার্কিট এসব বিষয়ে আলোচনা করা হয়েছে। চতুর্থ অধ্যায় যেটা আমাদের ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। এখানে হচ্ছে একটি ওয়েবসাইট যদি আমরা তৈরি করতে চাই তাহলে ছোটখাটো একটা ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদের কিভাবে কাজ করতে হবে অথবা কি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন সেই বিষয়গুলি আছে এখানে। এরপর আমাদের আছে প্রোগ্রামিং ভাষা, যারা একটু ভালো কাজ করতে চাই সেখানে আমরা যদি কোনো সফটওয়্যার তৈরি করতে চাই তাহলে সেখানে কিছু ধারণা দেওয়া আছে যে আমরা কীভাবে প্রোগ্রামিংটা শিখবো এবং কাজ করবো। এবং সর্বশেষ যে অধ্যায়টি সেটি হচ্ছে ডেটাবেস। এখানে হচ্ছে আমরা বিভিন্ন ডেটা নিয়ে কাজ করতে পারি, সেই কাজের সময় এই ডেটাগুলো কোথাও সংরক্ষণ করে রাখতে হয়। যেখানে আমরা সংরক্ষণ করে রাখবো সেটা হচ্ছে ডেটাবেস। মোট আমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য একটি বই আমাদের 2 বছর পড়তে হবে। এটি খুবই কিন্তু আইসিটি খুবই একটি সহজ বই যদি তোমরা পড়ো আর কি মনোযোগ দিয়ে, এবং খুব সহজে এটা ভালো রেজাল্ট করা যায়। আর এখন সমসাময়িক এই যুগে চলতে হলে তোমাকে অবশ্যই আইসিটিতে দক্ষ হতে হবে। তুমি যে সেক্টরের দিকে যে ক্ষেত্রের দিকে তাকিয়ে দেখো না কেন তোমাকে আইসিটি কিন্তু লাগবেই। তারপরে এই যে দেখো করোনা পরিস্থিতির কারণে আজকে কিন্তু আমরা সরাসরি কাজ করতে পারছি না, কিন্তু দেখো এখানে আমরা এই আইসিটি প্রয়োগ করে যেমন আমরা এখন ক্লাস নিতে পারছি, তাই না? তুমি যেখানে যাও, কোনো অফিস আদালতে যাও, শিক্ষাক্ষেত্রে যাও, গবেষণার ক্ষেত্রে যাও, যেখানে যাবে সেখানে তোমার কিন্তু আইসিটির প্রয়োজন আছে। সুতরাং আমাদেরকে বলতে হয় যে এখন এটি হচ্ছে একটি টপমোস্ট সাবজেক্ট, তোমাকে এই বিষয়ে থাকতেই হবে। তুমি দেখো যারা হচ্ছে এই বিষয়ে অদক্ষ অথবা অতটা পরিপক্ক নয় তারা কিন্তু এই যুগের সাথে কিন্তু চালিয়ে চলতে খুব কষ্ট হচ্ছে। সেজন্য আর তোমরা যেহেতু বর্তমানে যুগের যদি বলা যায় ডিজিটাল যুগের শিক্ষার্থী, সবারই কম বেশি ধারণা আছে। তারপর আমরা যদি এই বইটি ভালোভাবে পড়ার চেষ্টা করি তাহলে আমাদের আরও বেশি আমরা জানতে পারবো
এবং আমরা কাজও করতে পারবো। আমাদের কলেজে আমরা যেটা করি, আমাদের প্রথম বছরের জন্য ফার্স্ট ইয়ারের জন্য হচ্ছে 1 থেকে 5ম অধ্যায়, এই 5টি অধ্যায় আমাদের পড়তে হবে। আর ডেটাবেজ যে অধ্যায়টি আছে সেটি আমরা সেকেন্ড ইয়ারে পড়ব। এবং যেহেতু আমাদের এই যে আমরা যে 5টা অধ্যায় আছে, এখানে কিন্তু তেমন একটা অধ্যায়ের সাথে আরেকটা তেমন ওরকম সম্পর্ক বেশি নাই, আমরা যে কোনো অধ্যায় প্রথম থেকে পড়তে পারি। এই প্রথম অধ্যায় এখানে বেশিরভাগ থিওরিটিক্যাল পড়া আছে, তোমরা সেটা পড়তে পারবেন। এবং পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সেগুলি আলোচনা করবো এবং আমরা এগুলি ক্লাসও নিব। আর দ্বিতীয়ত হচ্ছে কমিউনিকেশন, এটা অনেকটা থিওরিটার, যেখানে কিছু ডিভাইস আছে, সেই ডিভাইসগুলো আমরা পড়ার সময় আলোচনা করে দেবো এবং তোমরা সেগুলি রিভিউ করবে। আর আমাদের অঙ্ক নিয়ে কাজ হচ্ছে 3য় অধ্যায়। আমরা প্রথম দিকে তোমাদের 3য় অধ্যায়টা একটু পড়ানোর চেষ্টা করব। যেহেতু বাসায় আছে, আমরা যদি অঙ্কগুলি একটু ধরিয়ে দিতে পারি তাহলে তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারবে। বই শিরিনকে বলে তো বইটা দিতে, আইসিটি বই। আচ্ছা, তাহলে আমরা আজকে প্রথম ওই 3য় অধ্যায় নিয়ে আমি একটু আলোচনা করব। আর আজকে যেহেতু আমাদের প্রথম দিন, তোমাদের তো হাতে বই নেই, তো পরের দিন থেকে আমাদের যখন লাইভে ক্লাস হবে তখন তোমরা সাথে বই নিবে এবং বই নিয়ে আমাদের যে ফেসবুকের তোমরা যেখানে দেখছো সেখানে তোমরা কমেন্টে লিখতে পারো যে কোনো সমস্যা আছে কিনা। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে সেই বিষয়ে তোমরা লিখবে। পড়ানোর সময় আমি সেটা দেখে রিভিউ দেখে সেখান থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু 3য় অধ্যায় আলোচনা করি, যে প্রথম কি আছে দেখি। তোমরা হয়তো অনেকেই বোর্ডের বইটা এখনো দেখো নাই, তা আমি তোমাদেরকে সেই বইটি দেখাচ্ছি। তোমরা দেখো, এটা হচ্ছে বোর্ডের যে আইসিটি বই, এটা এই বছর থেকে পাঠ্য। আরো বাজারে অন্যান্য বইও আছে, যদি কেউ বেশি পড়তে চাও সেগুলি কিনতে পারো, কিন্তু আমাদের মেন এই বইটা লাগবে। আর এরপরে হচ্ছে আরো আমরা যখন পড়াবো সেখানে নতুন মডেলে কিছু আমি নিজে তৈরি করব, সেখান থেকে তোমরা পরবর্তীতে হেল্প নিতে পারো সেই বই থেকেও। তাহলে আমাদের এই বইটা লাগবেই, বোর্ডের বইটা, এবং সাথে পরবর্তীতে আমরা পড়ানোর সময় যেটা হেল্প নেব সেই বইটাও যদি থাকে তোমাদের, তাহলে তোমাদের মানে একটা বিষয় ভালোভাবে বোঝার জন্য সহজ হবে, সহজে বুঝতে পারবে। তাহলে এই বইটা কিনে নেবে তোমরা, এটা কিনে আপাতত আমরা পড়তে শুরু করবো, তারপরে কোনো বই লাগলে আমরা বলে দেব। আর আমার যখন ক্লাস হবে তখন অবশ্যই তোমরা বইটা সাথে রাখবে, যেন আমি বই থেকে কোনো কিছু বলে সেটা যেন তোমরা বুঝতে পারো। আমরা আজকে তাহলে যে বিষয়টি আলোচনা করব, তোমরা স্লাইডে অবশ্য দেখতে পাচ্ছ কিনা, আমি স্লাইডে দেখবা, সেখানে আমার মোবাইল নাম্বারও দেওয়া আছে। তোমরা যদি আইসিটি বিষয়ে কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদের আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা পাঠ পরিচিতি হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। হয়তো আমি আলোচনা করার সময় যেটা আলোচনা করছি তোমরা একটু পরে সেটা দেখতে পাবে।
লাইভে একটু পরে আসে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখন স্লাইডটি। তো প্রথমে হচ্ছে এটা আমার পরিচয়, প্রথমে যে অংশটি দেখতে পাচ্ছ। তারপরে আমরা আজকে যেটা পাঠ পরিচিতি পড়াবো সেটি হচ্ছে যে আইসিটি তৃতীয় অধ্যায়, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। আমাদের পাঠ শিরোনাম, আজকে পাঠ শিরোনাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। যেহেতু নেটের কারণে একটু পরে তোমরা দেখতে পাও, সেজন্য আমি একটু ধীর গতিতে যাচ্ছি। এই সংখ্যা পদ্ধতি তাহলে কাকে বলে সেটা আমাদের জানা দরকার আছে। কোনো সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যে পদ্ধতি আমরা অবলম্বন করব, অর্থাৎ কোনো সংখ্যা লিখে প্রকাশ করতে চাই কোনো একটা পদ্ধতিতে, সেটাকে বলা হবে সংখ্যা পদ্ধতি। এবং সেটা এরপরে আমরা দেখি যে এটা আমি একটু আলোচনা করবো যে এই অধ্যায় যদি আমরা পড়ি তাহলে আমরা কি শিখতে পাবো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে সেটা হলো সংখ্যা আবিষ্কারের ইতিহাস বর্ণনা করতে পারবে। অর্থাৎ এই অধ্যায় তোমরা পড়ার পরে যেটা জানবে যে সংখ্যা আবিষ্কার কীভাবে হলো। আমাদের সংখ্যা পদ্ধতি এই অধ্যায়ের কথা বলছি, এখানে সংখ্যা পদ্ধতি কীভাবে আসলো সেই বিষয়টি একটু আলোচনা করব আমি। তারপরে দেখো সংখ্যা পদ্ধতির ধারণা ব্যাখ্যা করতে পারবে তোমরা, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ বর্ণনা করতে পারবে। এরপর বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির আন্তঃসম্পর্ক নিয়ে নির্ণয় করতে পারবে। অর্থাৎ আমরা বললাম যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আছে, তাহলে সেই প্রকারভেদ যদি আমরা শিখতে চাই তাহলে কি করতে হবে সেগুলি শিখব, এবং তারপর এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে কীভাবে রূপান্তর করতে হবে তার মধ্যে কিছু সম্পর্ক আছে, সেগুলি আমরা আলোচনা করব। তাহলে আমরা দেখি, চলো সামনে এগিয়ে যাই। তোমরা একটু পরে দেখতে পাচ্ছ, আমি আগে বলে ফেলছি। এখন আমি তোমাদের সংখ্যা আবিষ্কারের ইতিহাস নিয়ে আলোচনা করব। আদিম মানুষ যখন শিকারী হিসাবে বনে জঙ্গলে ঘুরে বেড়াতো তখন হিসেব রাখা বা গণার সেরকম প্রয়োজন ছিল না। অর্থাৎ তারা কোনো মতো জীবন ধারণ করতে পারলে তাদের চলে যেত। কিন্তু যখন তারা কৃষিকাজ করার জন্য মনস্থির করেছে, গবাদি পশু পালন করতে শুরু করেছে, শস্য ক্ষেত্রে চাষাবাদ করতে শুরু করেছে, গ্রাম নগর বন্দর গড়ে তুলেছে, বিভিন্ন রাজস্ব আদায় শুরু করা হয়েছে, তখন থেকে আসলে গণার প্রয়োজনটা শুরু হয়েছে। সেজন্য সংখ্যা পদ্ধতির ইতিহাস এবং সভ্যতার ইতিহাস খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এখন যখন মানুষ আসলে সভ্যতার দিকে গিয়েছে আদিম যুগ থেকে, তখনই আসলে কিন্তু সংখ্যা হিসাব কাউন্ট করা ছাড়া কিন্তু তারা সভ্যতার দিকে যেতে পারে নাই। অর্থাৎ যখনই সভ্যতা মানুষের শুরু হয়েছে তখনই কিন্তু সংখ্যা পদ্ধতির একটা ধারণা চলে আসছে। প্রথম দিকে মানুষ, এই আদিম মানুষ যারা ছিলেন, তারা গাছের ডাল বা হাড়ে দাগ কেটে কিংবা খড়ি, শামুক, নুড়ি, পাথর সংগ্রহ করে সংখ্যার হিসাব রেখেছে। তবে যখন আরো বড় সংখ্যা আরো বেশি স্থায়ীভাবে সংরক্ষণ করার প্রয়োজন হয়েছে, তখন সংখ্যার একটি লিখিত রূপ বা চিহ্ন সৃষ্টি করে দিয়েছে। অর্থাৎ প্রথম দিকে যখন এত কিছু হিসাব রাখার প্রয়োজন ছিল না, জাস্ট তারা হয়তো কয়টা শিকার করেছে সেই শিকারের হিসাব রাখতে হবে, অথবা কোনো ফলমূল সংগ্রহ করেছে সেই ফলমূলের একটা সংখ্যা হিসাব রাখতে হবে। সেজন্য তারা কোনো গাছের ডালে অথবা হাড়ে অথবা শামুক, নুড়ি, পাথর এসব দিয়ে তারা কাউন্ট করে ফেলত। কিন্তু পরবর্তীতে যখন তারা চাষাবাদ শুরু করেছে অথবা ওই রাজস্ব আদায় শুরু করেছে, তখন কিন্তু বড় একটা সংখ্যার প্রয়োজন পড়ে। তখন ওই দাগ কেটে কিন্তু সেটা সলভ করা যাচ্ছিল না। এরপরে আসলে মানুষের মধ্যে ধারণা আসে যে আসলে সংখ্যা বলে একটা কিছু তাদের মাথায় আসে, এবং সেটা নিয়ে তারা পরবর্তী কাজ চেষ্টা করে। দেখো, প্রায় 5000 বছর আগে মোটামুটি একই সময়ে সুমেরিয়ান, ব্যাবিলিয়ান এবং মিশরীয় সভ্যতার শুরু হয়। তাহলে আমরা এখানে যেটা করে রাখবো, যেহেতু তোমাদের এখানে কিন্তু আইসিটিতে যেটা আছে যে পরীক্ষা হয় মোট 100 নাম্বারের, তার ভিতরে 25 নাম্বার হচ্ছে অবজেক্টিভ থাকে, 25 নাম্বার হচ্ছে ব্যবহারিক, এবং 50 নাম্বার হচ্ছে সৃজনশীল কোশ্চেন হয়ে থাকে। আমরা যখন বইটা পড়ব তখন অবশ্যই
অবজেক্টিভ মানে একটু ভালোভাবে লাইন বাই লাইন করার চেষ্টা করব, যে আমরা সেই অবজেক্টিভগুলি সলভ করতে পারি। তাহলে আমরা যখন সংখ্যায় পড়তে শুরু করলাম, দেখো সেখানে যদি বলা আছে প্রায় 5000 বছর আগে মোটামুটি একই সময়ে সুমেরিয়ান, বেবিলিয়ান এবং মিশরীয় সভ্যতা শুরু হয়। তাহলে আমরা প্রথম কি জানতে পারলাম? প্রথম কোন সভ্যতা শুরু হলো? সুমেরিয়ান, বেবিলিয়ান এবং মিশরীয় সভ্যতা। এবং এই দুই জায়গাতে সংখ্যার প্রথম লিখিত রূপ পাওয়া যায়। হয়তো এর আগেও কোনো থাকতে পারে, কিন্তু সেটা কোনো লিখিত রূপ ছিল না। তাহলে আমরা প্রথম সুমেরিয়ান, বেবিলিয়ান এবং মিশরীয় সভ্যতার থেকে সংখ্যার একটা লিখিত রূপ পেয়েছি। সেখানে কেমন ছিল সেগুলি একটু আমরা দেখি। সুমেরিয়ান, বেবিলিয়ান সভ্যতা সেটি ছিল 60 ভিত্তিক। হয়তো তোমরা এটা বুঝতে অনেকে নাও পারতে পারো, ভিত্তিক বলতে কি বোঝায়। 60 ভিত্তিক মানে অর্থাৎ 60 মানে 60। এখানে হচ্ছে এই সংখ্যা পদ্ধতিতে কোনো কিছু লেখার জন্য মোট এই সুমেরিয়ান, বেবিলিয়ান সংখ্যা পদ্ধতিতে মোট 60টি প্রতীক বা চিহ্ন ছিল। যেহেতু 60টি প্রতীক বা চিহ্নের মাধ্যমে এই সংখ্যা পদ্ধতি লেখা হতো, সেজন্য এটাকে বলা হয় 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর এদিকে হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতি। এটি ছিল 10 ভিত্তিক, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে মোট 10টি চিহ্ন বা প্রতীক ছিল বা অঙ্ক ছিল। তাহলে আমরা যদি বলি যে সংখ্যা পদ্ধতির ভিত্তি কি, সেটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যা লেখার জন্য মোট যতগুলো অঙ্ক, ডিজিট বা প্রতীকের প্রয়োজন হয়, তাকে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে সুমেরিয়ান, বেবিলিয়ান সভ্যতায় মোট 60টি প্রতীক বা চিহ্ন ছিল, অন্যদিকে মিশরীয় সভ্যতায় ছিল 10টি প্রতীক। এরপর সুমেরিয়ান, বেবিলিয়ান সংখ্যার ক্ষেত্রে ছিল একটা স্থানীয় মান ছিল, আর মিশরীয় সভ্যতার ক্ষেত্রে স্থানীয় মান ছিল না। স্থানীয় মান বলতে বোঝানো হচ্ছে যে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে কোনো একটা অঙ্ক কোন অবস্থানে বসছে, সেটি তার স্থানীয় মান। আমি একটু সামনে তোমাদেরকে সেটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব স্থানীয় মানের বিষয়টি। এখানে আমরা সুমেরিয়ান, বেবিলিয়ান কিছু উদাহরণের কথা বলতে পারি। যেমন আমরা মিনিট এবং ঘন্টার হিসাব, কোণের পরিমাণ, এগুলি কিন্তু 60 ভিত্তিক করে থাকি। যেমন ধরো 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। আবার ওদিকে দেখো কোণের ক্ষেত্রে আমরা যখন হিসাব করি যে 60 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, সেগুলো কিন্তু 60 ভিত্তিক হিসাব করা হয়। তাহলে সুমেরিয়ান, বেবিলিয়ান সভ্যতার যে কিছু কাজ আমরা এখনো করে থাকি। আর দুই পদ্ধতিতেই কোনো কিছু না থাকলে সেটি বোঝানোর জন্য চিহ্ন ব্যবহার করা হতো, কিন্তু সেটি মোটেও গাণিতিক সংখ্যা শূন্য ছিল না। অর্থাৎ আমরা যে এখন শূন্য ব্যবহার করি কোনো কিছু না থাকা বোঝাতে, যে ওই সুমেরিয়ান এবং মিশরীয় সভ্যতার ক্ষেত্রে তারাও কিন্তু সেই কোনো কিছু না থাকা বোঝাতো, কিন্তু সেক্ষেত্রে শূন্য ব্যবহার করতো না, হয়তো অন্য কোনো প্রতীক বা চিহ্ন ব্যবহার করতো। দেখো পরবর্তীকালে আরও 3টি সভ্যতার সাথে সাথে সংখ্যা পদ্ধতি গড়ে ওঠে। সেগুলো হচ্ছে মায়ান সভ্যতা, চীন সভ্যতা এবং ভারতীয় সভ্যতা। মায়ান সভ্যতা দেখো এখানে এটি ছিল 20 ভিত্তিক, অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক বা প্রতীক বা চিহ্ন ছিল 20টি। চীন সংখ্যা পদ্ধতি, এখানে মোট প্রতীক ছিল আর চিহ্ন ছিল 10 ভিত্তিক, অর্থাৎ এটি হচ্ছে 10টি অঙ্ক ছিল বা চিহ্ন ছিল। অন্যদিকে ভারতীয় সংখ্যা পদ্ধতি, তাতেও এটিও ছিল 10 ভিত্তিক, অর্থাৎ এখানেও 10টি অঙ্ক বা প্রতীক বা চিহ্ন ছিল। আর স্থানীয় মানের ক্ষেত্রে মায়ান সংখ্যা পদ্ধতির স্থানীয় মান ছিল এবং ভারতীয় সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল, কিন্তু চীন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল না। তিন নম্বরে মায়ান এবং চীন সংখ্যা পদ্ধতি মাত্র 2-3টি চিহ্ন ব্যবহার করে লেখা হতো। আর তাহলে কি আমরা আরেকটা জিনিস জানতে পারলাম, যদি মায়ান 20 ভিত্তিক আবার চীন সংখ্যা পদ্ধতি 10 ভিত্তিক হলেও আসলে 2-3টি প্রতীক দিয়ে কিন্তু লেখা হতো। সেটা আমরা পরবর্তী উদাহরণের মাধ্যমে দেখব, অথবা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে চিত্র 3.1 আছে, সেখানে দেখবা কতগুলো চিহ্ন প্রতীক দেওয়া আছে, সেখানে কিন্তু ওই যে সেগুলি কিছু উদাহরণ দেখতে পাবা।
পরে দেখো ভারতের সংখ্যা পদ্ধতিতে 1 থেকে 9 পর্যন্ত 9টি এবং শূন্যের জন্য একটি চিহ্ন, মোট 10টি চিহ্ন ব্যবহার করা হয়। আমরা এই চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলে থাকি। তাহলে কিন্তু আমরা একটা এখানে ধারণা পেলাম যে ভারতের সংখ্যা পদ্ধতিতে কী করা হয়, 1 থেকে 9 পর্যন্ত মোট 9টি এবং শূন্যের জন্য একটি চিহ্ন মোট 10টা ব্যবহার করা হয়। এগুলিকে আসলে বলা হয় ডিজিট বা অঙ্ক। এখানে আমরা আরেকটা জিনিস ধারণা পাবো যে প্রয়োজনের কারণে সব সংখ্যা পদ্ধতিতে শূন্যের কিন্তু একটা চিহ্ন থাকলেও প্রকৃতপক্ষে শূন্য প্রথম আবিষ্কার করা হয়েছে এই ভারতবর্ষেই। কারণ অন্যান্য সংখ্যা পদ্ধতি যেগুলি আমরা আলোচনা করলাম সেখানেও কিন্তু শূন্যের কথা বলা আছে, কিন্তু সেখানে কোনো ডিজিট বা অঙ্ক ব্যবহার করা হয়নি, কোনো চিহ্ন বা প্রতীকের মাধ্যমে সেটা করা হতো। কিন্তু প্রথমে ভারতবর্ষেই ভারতীয় সংখ্যা পদ্ধতিতে প্রথমে শূন্যের ধারণাটি আসে এবং সেখানে প্রথম শূন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে আমরা একটু আলোচনা করি সংখ্যা আবিষ্কারের ইতিহাসে। দেখো আবার বেবিলিয়ান এবং মিশরীয় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে তাদের পূর্ণাঙ্গ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তুলেছিল। রোমানরা গ্রিক সভ্যতার পতন ঘটানোর পর গণিতের অভূতপূর্ব বিকাশ থেমে যায়। তাহলে কি বোঝালো, বেবিলিয়ান এবং মিশরীয় সংখ্যা পদ্ধতিতে যে ধরো একটা আবিষ্কারের ধারাবাহিকতা ছিল এবং তার উত্তরোত্তর উন্নতি হচ্ছিল, কিন্তু যখন রোমানরা ওই গ্রিক সভ্যতার পতন ঘটায় তারপরে কিন্তু এই কাজটি আসলে থেমে যায়, অগ্রগতি থেমে যায়। পরে হচ্ছে দেখো রোমান সংখ্যাগুলোতে আলাদা কোনো রূপ, এইদিকে আমরা এরপর দেখি রোমান সংখ্যা পদ্ধতি। সেখানে দেখো রোমান সংখ্যাগুলোতে আলাদা কোনো রূপ ছিল না এবং রোমান অক্ষর দিয়ে সেগুলো প্রকাশ করা হতো, অর্থাৎ রোমান সংখ্যা দিয়ে প্রকাশ করা হতো। অনাবশ্যকভাবে জটিল এবং অবৈজ্ঞানিক রোমান সংখ্যা এখনও কিন্তু টিকে আছে, আমরা এটা কিন্তু ব্যবহার করে থাকি। তোমরা দেখবা গড়িটায়াল বা অন্যান্য জায়গায় মাঝে মাঝে আমরা তার ব্যবহার দেখতে পাই। অর্থাৎ রোমান সংখ্যা আমাদের সবারই ধারণা আছে, সেগুলি কিন্তু আমরা এখনও ব্যবহার করে থাকি, যদিও তার কোনো বৈজ্ঞানিক ওরকম কিন্তু ব্যাখ্যা নেই, তারপর আমরা সেটা ইউজ করে যাচ্ছি। এরপর দেখো ইসলামী সভ্যতার বিকাশ হওয়ার পর ভারতীয় সংখ্যা পদ্ধতি আরবদের মাধ্যমে ইউরোপে ছড়িয়ে পড়ে, যেটি আমাদের আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে সেখানে আমরা বললাম বেবিলিয়ান, মিশরীয়, তারপর রোমান সংখ্যা পদ্ধতি। এরপরে আমরা যেটি ধারণা পাচ্ছি যে ইসলামী সভ্যতার বিকাশ হয় এবং তারপর ভারতীয় সংখ্যা পদ্ধতি আরবদের মাধ্যমে ইউরোপে ছড়িয়ে পড়ে। অর্থাৎ ভারতীয় যে সংখ্যা পদ্ধতির কথা একটু বললাম, সেটি আরবদের মাধ্যমে সেটি ইউরোপে ছড়িয়ে পড়ে, যেটি আজকের এই আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতি। আমি তোমাদের আজকে একটি সংখ্যা, সেখানে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদগুলি একটু দেখার চেষ্টা করব পূর্বে। আমাদের বইয়ে দেখবেন সংখ্যা পদ্ধতি এটি প্রধানত হচ্ছে দুভাগে বিভক্ত। একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখানে কিন্তু তোমাদের একটা নতুন ধারণা পেলে যে পজিশনাল বলতে আসলে কি বোঝায়। অর্থাৎ অবস্থানের কারণে
যদি কোনো সংখ্যা পদ্ধতির মানের পরিবর্তন ঘটে সেটাকে বলা হয় পজিশনাল। আর যদি অবস্থানের কারণে কোনো সংখ্যা পদ্ধতিতে কোনো মানের পরিবর্তন ঘটে না সেটাকে বলা হবে নন পজিশনাল। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, দেখো নন পজিশনাল কেমন হতে পারে। আমরা রোমান সংখ্যার কথা বলতে পারি, আমরা এটা লিখতে পারি, এটা হচ্ছে 5 আমরা সবাই জানি, এটা লিখছি 4, এখানে দেখো 6। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখো একটা উদাহরণ দিই। এখানে দেখো, এখানে তুমি দেখছো যে এই উদাহরণটাই, এটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি 5। এ দেখো আগে অথবা পরে যেখানেই বসুক তার মান কিন্তু পাশে আছে। দেখো এখানে 5, এখানে কিন্তু এক আগে আছে আর পরে 5 আছে, তার মানে এটার মান হচ্ছে 4। এখানে এটার মান 5 হয়ে গেছে। পরে দেখো আমরা একটা সামনে দিলাম, তখন 5 এর সাথে 1 যোগ হয়েছে 6। কিন্তু তুমি এখানে দেখো যে আমি 3টা 5 লিখেছি, এখানে কি আসছে? এটা কিন্তু এককের ঘরে। দেখো এই 5 মানে হচ্ছে 5, এই 5 মানে হচ্ছে আসলে দশকের ঘরে মানে 50, এই 5 মানে হচ্ছে শতকের ঘরে হচ্ছে 500 বা 500। অর্থাৎ দেখো তার অবস্থানের কারণে মান কিন্তু বদলে যাচ্ছে। তোমরা আরেকটা উদাহরণ দেখো, 123 দিলাম। দেখো এক্ষেত্রে 3 মানে এককের ঘরে, তার মানে এটা 3, 2 হচ্ছে দশকের ঘরে, এই এখানে হচ্ছে মান 20, 1 হচ্ছে শতকের ঘরে, তার মান হচ্ছে 100। এটা যদি আমরা একটু উল্টিয়ে দিই, দেখো 2 3 1। এবার দেখো আমাদের কিন্তু অঙ্ক একই ছিল, ডিজিট একই ছিল, কিন্তু জাস্ট একটু অন্য জায়গায় বসানোর কারণে তার মানের কিন্তু পরিবর্তন ঘটে গেছে। যেহেতু অবস্থানের কারণে তার মানের পরিবর্তন ঘটে, সেজন্য এই সংখ্যাগুলিকে বলা হবে, এই অঙ্কগুলিকে পদ্ধতিগুলিকে বলা হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যেখানে এখানে হচ্ছে দেখো যে অঙ্ক বা ডিজিট বসানোর কারণে সেখানে মানের কোনো পরিবর্তন তেমন ঘটে না, তার নির্দিষ্ট যে মানটি ছিল সেটি অক্ষুণ্ণ থাকে, তাকে বলা হবে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কিন্তু কোনো প্রকারভেদ নেই। আর অন্যদিকে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ আছে, সেটা একটু আলোচনা করছি আমি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 ভাগে বিভক্ত। এক হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, দুই হচ্ছে বাইনারি পদ্ধতি, 3 অক্টাল, 4 হেক্সাডেসিমাল। তাহলে আমরা যা প্রথমে জানলাম, সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার, একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, অন্যটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনালের উদাহরণ দেখলাম, পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ দেখলাম। এরপর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কোনো প্রকারভেদ নেই। অন্যদিকে পজিশনাল সংখ্যা পদ্ধতির 4 প্রকার, এক হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিক আমরা কিন্তু নরমালি বুঝে যাচ্ছি, এটাকে ইংলিশে বলা হয় ডেসিমাল। দশমিক অর্থাৎ কি 10, তাহলে আমরা বুঝতে পারছি যে এই সংখ্যা পদ্ধতিতে মোট 10টি অঙ্ক আছে। তাহলে 10টা অঙ্ক যদি থাকে, সেটা আমরা ওই ভারতীয় সংখ্যা পদ্ধতিতে কিন্তু আলোচনা করেছিলাম যে 1 থেকে 9 এবং 0। তাহলে কিন্তু এখানে মোট 10টি অঙ্ক আছে। মূলত এটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এখানে আছে 0 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ এখানে মোট যেহেতু 9টি অঙ্ক ইউজ করা হয়, ব্যবহার করা হয়, সেজন্য এই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। তাহলে আমরা আরেকটা নতুন জিনিস পেলাম, এই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। ভিত্তি হলো 10 এই সংখ্যা পদ্ধতি। অন্যদিকে বাইনারি সংখ্যা পদ্ধতি, তো এটা আমরা একটু মিনিংফুল বুঝে আসি। একটু দেখো বাই বলতে আসলে কি বোঝায়। আমরা যদি বলি একটি উদাহরণ দিই যে বাইসাইকেল, তাহলে কিন্তু তোমরা সহজে বুঝতে পারবে যে সাইকেলে কয়টি চাকা আছে। তাহলে বাই মানে বোঝাচ্ছে আসলে 2। যদি বলি বাইনারি সমান, তাহলে হচ্ছে 2 দিকে, তার মানে বাইয়ের অর্থ হচ্ছে আমরা জানতে পারলাম 2। তাহলে বাইনারি এই সংখ্যা পদ্ধতি, তাহলে আমরা 2টি অঙ্কের ধারণা পাচ্ছি যে এই সংখ্যা পদ্ধতিতে মোট 2টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়। তাহলে সেই দুটি কি? সেটি হচ্ছে একটি 0, অন্যটি হচ্ছে 1। তাহলে ভিত্তি হলো 2। যেহেতু
যেহেতু এই পদ্ধতিতে মোট দুটি অঙ্ক ব্যবহার করা হয় 0 এবং 1, এই জন্য এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। অন্যদিকে দেখো অক্টাল সংখ্যা পদ্ধতি, এর ভিত্তিগত। আমরা এগুলি মনে রাখার জন্য একটু উদাহরণ একটু মনে রাখার চেষ্টা করব যে প্রতিটা পড়ার সময়, কারণ অনেক সময় আমরা ভুলে যেতে পারি। হয়তো তুমি এখন পড়ছো, তোমার কাছে মনে থাকবে যে দশমিক মানে 10, বাইনারি 2, অক্টালে একটা কিছু, হেক্সাডেসিমালে একটা কিছু আছে, কিন্তু কিছুদিন পরে কিন্তু ভুলে যেতে পারো। তুমি যদি এরকম উদাহরণ দিয়ে মনে রাখো যে বাইনারি মানে বাইসাইকেলের কথা স্যার বলেছিলেন, তার মানে বাইসাইকেলের চাকা দুইটি, তো সেই হিসাবে আমরা বলতে পারবো যে বাইনারিতে দুইটি অঙ্ক বা ডিজিট রয়েছে। অন্যদিকে অক্টালে একটা উদাহরণ আমরা বলি, তোমরা অক্টোপাসের নাম নিশ্চয়ই শুনেছ। যদি অক্টালের সাথে একটু মনে রাখার চেষ্টা করো যে স্যার অক্টোপাসের কথা বলেছিলেন, সেই অক্টোপাসের পা কয়টি তোমরা নিশ্চয়ই সবাই জানো যে অক্টোপাসের 8টি পা থাকে। তাহলে আমরা তার সাথে যদি একটু মিল করে পড়ি যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে তাহলে কী হতে পারে, যেহেতু অক্টোপাসে 8টি পা, আমরা তার সাথে মিল করে বলতে পারবো যে অক্টাল তাহলে এতে মোট 8টি অঙ্ক বা ডিজিট রয়েছে। তাহলে এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট 8টি অঙ্ক বা ডিজিট রয়েছে। আমরা একটু মনে রাখবো যে প্রত্যেক সংখ্যা পদ্ধতিতে কিন্তু আসলে 0 দিয়ে শুরু হয় এবং কমান অনুসারে যায়। তাহলে খুবই সহজ, 8 মানে হচ্ছে 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে কিন্তু 8টি হয়ে গেল। তাহলে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 8। এবার আমরা হেক্সাডেসিমাল পড়ব। এখানে আমরা হেক্সা, একটু তোমরা যখন কেমিস্ট্রি পড়ো তখন কিন্তু অনেকেই শব্দটা বেশিরভাগ শুনে থাকবে যে হেক্সা। হেক্সা মানে হচ্ছে আসলে 6। তো হয়তো এখন প্রথম থেকে তোমাদের এটা অনেকে নাম শুনে থাকতে পারো। তাহলে আমরা জেনে রাখলাম হেক্সা মানে হচ্ছে 6 মানে 6, আর ডেসিমাল একটু আগে আমরা প্রথমে পড়েছি 10। তাহলে 10 এবং 6 মিলে কি হবে? 16। তাহলে এইভাবে একটু পড়ো, 6 + 10 16। অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিতে মোট 16টি অঙ্ক বা ডিজিট বা প্রতীক রয়েছে। তাহলে কিভাবে শুরু করতে হবে? আমি তোমাদের প্রথমে একটু বলেছিলাম যে এখানে যেটি করবে যে 0 থেকে শুরু হয়। তাহলে আমরা 0 থেকে যদি শুরু হয়, প্রত্যেক সংখ্যা পদ্ধতি আমরা দেখলাম যে 0 থেকে শুরু হয়। 0 থেকে যদি আমরা 9 পর্যন্ত যাই তাহলে কিন্তু আমরা 10 পেয়ে যাচ্ছি, আর বাকি থাকে 6। সেটি কিভাবে আসবে সেটি আমরা দেখব। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে 10 পেলাম। আমরা বলেছিলাম সংখ্যা পদ্ধতিতে যখন আলোচনা করছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক বা ডিজিট বা প্রতীক ব্যবহার করা হয় সেটি হচ্ছে আসলে সংখ্যা পদ্ধতির ভিত্তি বলবো আমরা, মোট যতগুলি ব্যবহার করা হয়। তা আমরা কিন্তু সেখানে বলছিলাম যতগুলো অঙ্ক বা ডিজিট বা কোনো প্রতীক চিহ্নের কথা বলেছি। কিন্তু দেখো আমি এখানে যখন বললাম 0 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে অঙ্ক বা ডিজিট। এরপরে যদি আমরা বলতে চাই তাহলে আমরা 16তে করতে হবে। 16 করার জন্য আমরা যদি 10 বলি, 10, 11, 12, তাহলে কিন্তু সেটার অঙ্ক বা ডিজিট নাই, থাকে না। তো অঙ্ক বা ডিজিট যদি না থাকে তাহলে আমরা তো লিখতে পারছি না 10, 11, 12 এগুলি। তাহলে কি করবো আমরা? তার পরিবর্তে আমরা কোনো প্রতীক দিয়ে বোঝাবো। আমরা মানটা জানবো 10, কিন্তু আসলে সেটা 10 না লিখে আমরা কি করবো? কোনো একটি প্রতীক ইউজ করবো। সেই প্রতীকের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব সেই হেক্সাডেসিমাল সংখ্যাটি। তাহলে আমরা দেখো 0 থেকে 9 পর্যন্ত আমি 10টি অঙ্ক পেয়ে গেলাম। এরপরে যদি আমি কাজ করতে চাই সেখানে আমাকে যে কাজটি করতে হবে, আমরা লিখি A, B, C, D, E, F। এক্ষেত্রে দেখো A আসলে হচ্ছে 10, 10 বলতে আমরা বুঝাবো A, B হচ্ছে 11, 11, C হচ্ছে 12, D হচ্ছে 13, E হচ্ছে 14, F হচ্ছে 15। তাহলে আমরা কোনো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যদি কোনো সংখ্যা লিখতে চাই তাহলে যে কাজটি করতে হবে, যদি সেটি 0 থেকে 9 এর মধ্যে আমরা সেটা লিখবো। লেখার পরে আমরা সেখান থেকে যে কাজটা করব যে যখনই 10 অথবা তার উপরে আসবে তখন আমরা এই প্রতীকগুলি ইউজ করবো, A, B, C, D, E, F। এবার আমরা কি করতে পারি, সবগুলি একটা উদাহরণ দেখতে পারি। আচ্ছা তোমরা সবাই দেখো, আমি যদি মনে করি এরকম লিখলাম 565 লিখলাম, তাহলে এখানে আমার যেটা হবে, এখানে যদি আমি 10 লিখে দিই, তোমরা দেখবে অনেক সময় এখানে কিন্তু কোনায় নিচে একটা জিনিস লেখা থাকে। এটা অর্থ হচ্ছে এই সংখ্যা পদ্ধতি ভিত্তিগত, মানে কোন সংখ্যা পদ্ধতিতে এই সংখ্যাটি লেখা হয়েছে। দেখো 565, 565, তো এটি কিন্তু একটি দশমিক সংখ্যা পদ্ধতি, কারণ এখানে ভিত্তি 10 লেখা আছে।
এই বাইনারিতে দাও, আমরা কিন্তু বাইনারি যখন লিখবো অবশ্যই আমাকে 0 1 0 আর 1 এর মধ্যে লেখাটা সীমাবদ্ধ রাখতে হবে, অন্য কিছু লেখা যাবে না। এখানে দেখো আমি যেটা করব 0 1 0 1 1 এরকম লিখলাম। এই সামনে আমি 0 দিতে পারি, নাও দিতে পারি, এখানে আমি 2 লিখে দেব, অর্থাৎ এটা বোঝাবে যে একটি বাইনারি সংখ্যা। তুমি দেখো এটা যদি এখানে লেখো 1 0 1 1 এটাও লিখতে পারো, কিন্তু এখানে 10 দিবা, যদি 10 দাও তাহলে বুঝবে এটা দশমিক সংখ্যা, আর যদি 2 দাও তাহলে বুঝবে এটি বাইনারি সংখ্যা। অন্যদিকে অক্ষরের কথা চিন্তা করো, আমরা এখানে লিখি 5 6 5 লিখেছিলাম, এখানে 10 দিলে হচ্ছে দশমিক, আমি যদি 8 লিখি তাহলে এটা কিন্তু হয়ে গেল অক্ষর সংখ্যা। তাহলে আমাদের কিন্তু বৃত্তির একটা বিরাট বিষয়, এই জিনিসটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। 5 6 5 এখানে আমি এই নয় যেটা লিখবো এটা হচ্ছে তার ভিত্তি। এরপর দেখো হেক্সাডেসিমাল, আমি যদি এটা লিখি 5 6